আসসালামু আলাইকুম। মানবিজ্ঞানের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকের ক্লাসে আমরা টেস্ট পেপার সলভ করব। হিস্ট্রি ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টা হচ্ছে ইংরেজ ঔপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল যেটা। ঠিক আছে? ইংরেজ ঔপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ, সিলেক্টেড কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমরা যদি এগুলোই খুব ভালো করে মন দিয়ে পড়ো, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষার মাঝে 100% কমনের নিশ্চয়তা রয়েছে। ঠিক আছে? তো দেখো, আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, লর্ড রিপন কেন হান্টার কমিশন নিয়োগ করেন? ঠিক আছে? প্রথম কোশ্চেনটা কি, লর্ড রিপন কেন হান্টার কমিশন নিয়োগ করেন? তো এটার মাঝে দেখো অ্যান্সার যেগুলো আছে, সাম্রাজ্য বিস্তারের জন্য, জনসমর্থনের জন্য, মহারানীকে সন্তুষ্ট করতে, শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য। লর্ড রিপন, তোমরা যদি বেসিক ক্লাসটা করে থাকো তাহলে বুঝতে পারবে যে লর্ড রিপন যিনি ছিলেন তিনি হচ্ছেন একজন উদারনৈতিক শাসক ছিলেন। তার শাসনামলের মূল ভিত্তি ছিল হচ্ছে তিনি বিভিন্ন ধরনের সংস্কারে মনোযোগ দিয়েছিলেন, ভারতবর্ষের যেটা কল্যাণ সাধন করেছিল। আচ্ছা, তো তিনি হান্টার কমিশনটা যে নিয়োগ করেছিলেন সেটা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য নিয়োগ করেছিলেন। ঠিক আছে? তিনি বিভিন্ন ধরনের সংস্কার কমিশনে হাত দিয়েছিলেন, তার মাঝে হান্টার কমিশন যেটা ছিল সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য। আচ্ছা, এরপরে আসো, বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট কি? বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট যেটা হচ্ছে তোমার স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আইন। ঠিক আছে? হ্যাঁ, এটা কার আমলে হয়েছিল? লর্ড রিপনের আমলে হয়েছিল। একটু আগে আমরা লর্ড রিপন সম্পর্কে জেনে এসেছি। তার শিক্ষা সংস্কার জনিত যেই কার্যক্রমটা ছিল সেটা কি নামে পরিচিত ছিল? হান্টার কমিশন। ঠিক আছে? শিক্ষা সংস্কার জনিত কমিশনটার নাম ছিল হচ্ছে হান্টার কমিশন। আর তিনি একটা আইন পাশ করেছিলেন, বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট। সেটা কি ছিল? স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আইন, যে আইনের মাধ্যমে ভারতীয়রা সর্বপ্রথম স্থানীয় স্বায়ত্তশাসনের সাথে নিজেদেরকে জড়াতে শুরু করে। ঠিক আছে? এবং এরই মাধ্যমে ইতিহাসবিদরা যারা বলছেন, এরই মাধ্যমে ভারতীয় যে ইতিহাসের যে ওই ঐতিহ্যের সূচনা, সেই সূচনাটা হয়েছিল। সেটা কি? বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট বা স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আইন। আচ্ছা, এটা ঢাকা বোর্ড 2021-এ এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। এরপরে আসো, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। মহাজনদের অত্যাচারের নির্যাতন থেকে কৃষকদের রক্ষা করতে এলাকার এক সচেতন যুবক রাজীব একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করে। রাজীবের কর্মকাণ্ড ভারতের কোন শাসকের কাজে প্রতিফলন লক্ষ্য করা যায়? তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে কাদের কাদের অত্যাচার? মহাজনদের অত্যাচারের নির্যাতন থেকে কাদেরকে রক্ষা করতে? কৃষকদের রক্ষা করতে। ঠিক আছে? এখানে যে কৃষক, কৃষি সংস্কারের ক্ষেত্রে যেই শাসক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন লর্ড কার্জন। ঠিক আছে? লর্ড কার্জন। সুতরাং আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে লর্ড কার্জন। এটা আবার লর্ড যদি একটা, এখানে তো লিটন, মেও, তারপরে হচ্ছে নর্থব্রুক অপশন এসেছে, যদি অপশনটা থাকে হচ্ছে লর্ড রিপন তাহলে সেটার সাথে গুলিয়ে ফেলবা না। ঠিক আছে? লর্ড রিপনের ক্ষেত্রে কৃষি সংস্কার, যদিও তিনি অনেক সংস্কার হাত দিয়েছিলেন, তবে কৃষি সংস্কারটা গুরুত্বপূর্ণ হচ্ছে লর্ড কার্জনের সাথে। কৃষকরা তো মনে করো যে 1757 সালের যে পলাশির অমরকাননে যেই বাঙালিদের যে পরাজয়টা হয়েছিল, এর পর থেকেই কৃষকরা সবসময় শোষণের মধ্য দিয়ে যাচ্ছিল। ঠিক আছে? ইংরেজরা তাদের মন মতো যেসব নীল চাষ করা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের তাদের মন মতো যেসব পণ্যগুলো আছে সেগুলো চাষ করাতো কৃষকদের দিয়ে, এবং তাদের উপর অনেক বেশি কর আরোপ করে রেখেছিল। ঠিক আছে? তো সেই কৃষকদের অত্যাচার যাতে মহাজনরা করতে না পারে এবং সেটার যাতে কৃষকরা যাতে একটা সুন্দর সুষ্ঠু মানে অবস্থানে চলে আসে, সেই জন্য যে আইনটা পাশ করেন সেটা হচ্ছে, যিনি আইন পাশ করেন তিনি হচ্ছেন লর্ড কার্জন। ঠিক আছে? লর্ড কার্জন। সুতরাং এটার অ্যান্সার হবে লর্ড কার্জন, সি। এরপরে আসো, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। মহাজনদের অত্যাচারে নির্যাতন থেকে কৃষকদের রক্ষা করতে এলাকার এক সচেতন যুবক রাজীব একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করে। কৃষি ব্যবস্থার উন্নতির জন্য উক্ত শাসক পাঞ্জাবে ভূমি হস্তান্তর আইন প্রণয়ন করে। ওই যে আগের যেই তোমার সৃজনশীলটা সেটাই। তো এটা হচ্ছে অনুধাবনমূলক যে পাঞ্জাবে উক্ত শাসকের কার্যক্রমটা কি ছিল। পাঞ্জাবে ভূমি হস্তান্তর আইন প্রণয়ন করা, কৃষকদের রাজস্ব মওকুফ করা, সরকারি কৃষি বিভাগ প্রতিষ্ঠা করা। তিনটাই হতে পারে না। কেন হতে পারে না? কারণ হচ্ছে এই পাঞ্জাবের ভূমি সংস্কার আইন এটা হওয়ার মতো একটা বিষয়। ঠিক আছে?
যে ভূমি হস্তান্তর আইন তিনি প্রণয়ন করেন। এরপর হচ্ছে সরকারি কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন, যাতে কৃষি কাজগুলো এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং কৃষকরা যাতে এক্সপ্লয়টেশন বা শোষণ থেকে মুক্তি পায়। আচ্ছা, এরপরে এই পয়েন্টটা দেখো, 2 নম্বর পয়েন্ট, কৃষকদের রাজস্ব মওকুফ করেন। এটা কিন্তু হওয়ার মতো কোনো পয়েন্ট না, কারণ হচ্ছে তোমরা জানো যে একটা রাষ্ট্রের যে মূল ভিত্তিটা, রাষ্ট্র পরিচালনা, সেটা কিন্তু রাজস্বের উপর ভিত্তি করে চলে থাকে। একটা বড় অংশ রাষ্ট্র পরিচালনা সেটা হচ্ছে রাজস্বের উপর ভিত্তি করে। ঠিক আছে, রাজস্ব ছাড়া তো চলা অসম্ভব। সুতরাং রাজস্ব পরিপূর্ণ মওকুফ, এটা একদম পুরো অযৌক্তিক একটা ব্যাপার, সেজন্য এটা হবে না, এই পয়েন্টটা হবে না। তার মানে আমাদের কোনটা কোনটা হচ্ছে 1 নাম্বারটা এবং 3 নাম্বারটা, তাহলে অ্যান্সার হবে 1 ও 3। ঠিক আছে, এটাও ঢাকা বোর্ড 2021 এসেছিল, দেখেছো? একটু খেয়াল করলেই তোমরা এই কোশ্চেন গুলো অ্যান্সারটা করতে পারবে। যাই হোক, এরপরে আসো, ঐতিহাসিক কীর্তিসমূহ সংরক্ষণ ও গবেষণার জন্য লর্ড কার্জন কোনটি প্রতিষ্ঠা করেন? এখানে একটা কনফিউশন হতে পারে যে ঐতিহাসিক যেহেতু, সুতরাং ইতিহাস বিভাগ, এরকম একটা কনফিউশন হতে পারে। অথবা প্রত্নতত্ত্ব জাদুঘর, যেখানে পুরাকালের বা প্রাচীনকালের যেগুলো সন্নিবেশিত হয়ে থাকে এবং মানুষ দেখতে পায়, প্রত্নতত্ত্ব বিভাগ সেটাও হওয়ার যোগ্য। সংরক্ষণাগার, যেখানে সংরক্ষণ করা হয়ে থাকে। কিন্তু তোমরা যদি খেয়াল করো, ঠিক আছে, তাহলে হচ্ছে তার ঐতিহাসিক কীর্তিসমূহ সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল হচ্ছে প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে বিশেষভাবে। তাহলে ইতিহাস বিভাগ হবে না, প্রত্নতত্ত্ব জাদুঘর হবে না, সংরক্ষণাগারও হবে না। তিনি কি প্রতিষ্ঠা করেছেন? প্রত্নতত্ত্ব বিভাগ। এইটার আন্ডারে যত ধরনের যত সাব কর্মকাণ্ড হয় সবকিছু হয়েছিল। তাহলে তার কার্যক্রমটা কি ছিল? ঐতিহাসিক তথ্যসমূহ সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করা। এরপরে আসো, গান্ধীজির অসহযোগ আন্দোলনের মূল আদর্শ কোনটি? তোমরা জানো যে মহাত্মা গান্ধী তিনি ভারতের যেই স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিলেন। তো তার আন্দোলনের সবচেয়ে আহ, মূল যেইটা, সেটা হচ্ছে তাকে অন্য অন্য যেসব আন্দোলনের নেতারা তাদের থেকে পৃথক করে রেখেছিল, যে একটা স্বাতন্ত্র বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তার অহিংস আন্দোলন। ঠিক আছে, তিনি কোনো সময় সহিংসতার দিকে যেতে চাইতেন না, এবং কোনো ঘটনা যখনই সহিংসতার দিকে চলে যেত, তিনি আস্তে করে ওই আন্দোলন গুটিয়ে ফেলতেন। ঠিক আছে, যেমন ধরো তোমার অসহযোগ আন্দোলন, তারপরে হচ্ছে যত ধরনের আন্দোলন তিনি পরিচালনা করেছিলেন, সেই আন্দোলনগুলো যখনই তিনি দেখেছেন যে বৈপ্লবিক কর্মকাণ্ডের দিকে চলে যাচ্ছে এবং মানুষের ক্ষতির দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা যখনই হচ্ছে, তখনই তিনি আস্তে করে আন্দোলনটা গুটিয়ে ফেলতেন। তিনি সবসময় চাইতেন যে অহিংসভাবে, ঠিক আছে, সহিংসতা করে নয়, অহিংসভাবে যে কোনো দাবি দেওয়া আদায় করে নেওয়ার। তাহলে গান্ধীজির অসহযোগ আন্দোলনের মূল আদর্শ কোনটি ছিল? অহিংস আন্দোলন ছিল। ঠিক আছে, এরপরে আসো, আলিগড় আন্দোলনের উদ্যোক্তা কে? আলিগড় আন্দোলনটা কি, এটা আসলে আমরা সবার আগে জেনে নিই আলিগড় আন্দোলনটা সম্পর্কে একটু। আলিগড় আন্দোলনটা হচ্ছে স্যার সৈয়দ আহমদ, তিনি বাংলার মুসলমানদেরকে যখন ব্রিটিশরা একটু বেশি অত্যাচার করছিল, তখন তিনি চেষ্টা করছিলেন যে মুসলিমদের সাথে ব্রিটিশদের যে দূরত্ব, সেই দূরত্ব কমিয়ে আনার জন্য। ব্রিটিশরা মনে করতো মুসলিমরাই হচ্ছে ব্রিটিশদের সবচেয়ে বড় শত্রু। তিনি তাদের এই ন্যারেটিভটাকে চেঞ্জ করার জন্য করেছিলেন কি, যে মুসলিম যারা আছে, মুসলিম যেসব সমাজপতি আছে, তাদের সবাইকে নিয়ে একটা আন্দোলন করেছিলেন। যে আন্দোলনটার মাধ্যমে তিনি চেয়েছিলেন যে শিক্ষা, গবেষণা, তারপরে হচ্ছে শিল্প সাহিত্য, সেগুলোর একটা ব্যাপক প্রসার করে মুসলিমদেরকে ব্রিটিশদের সাথে একটা সামঞ্জস্যের মাঝে নিয়ে আসা। ঠিক আছে, যাতে করে ব্রিটিশরা একচেটিয়াভাবে মুসলিমদেরকে অত্যাচার না করে। তিনি অনেক চেষ্টা করেছিলেন মুসলিমদের এসব সংস্কারের জন্য। তার মানে আলিগড় আন্দোলনটা কে করেছিলেন? স্যার সৈয়দ আহমদ। ঠিক আছে, কেন করেছিলেন? মুসলিমদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সবকিছু সচেতনতা বৃদ্ধি এবং তাদেরকে সমৃদ্ধ একটা পরিবেশে আনার জন্য। এরপরে আসো, পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? বঙ্গভঙ্গ, হ্যাঁ, বঙ্গভঙ্গটা কত সালে হয় বলতো? বঙ্গভঙ্গটা হয় হচ্ছে 1905 সালে। ঠিক আছে, 1905 সালে তৎকালীন সময়ে ভারতের গভর্নর জেনারেল কে ছিল? ঠিক আছে, তোমরা যা খেয়াল করবা যে 1899 থেকে নিয়ে 1905 পর্যন্ত, এই যে এই সময়টা আছে, এই সময়টার মাঝে যিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন, তিনি হচ্ছেন লর্ড কার্জন। ঠিক আছে, তার মানে 1905 সালে কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গের সময় কে ছিলেন? লর্ড কার্জন। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? এরপরে আসো, কোন সম্প্রদায় বঙ্গভঙ্গকে সহজভাবে মেনে নিতে পারেনি? আচ্ছা, তোমরা জানো যে বঙ্গভঙ্গ যখন হয়, তখন হচ্ছে
ভারতীয়দের প্রতিক্রিয়াটা দুই ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে মুসলিমদের প্রতিক্রিয়া, আর একটা হচ্ছে হিন্দুদের প্রতিক্রিয়া। তো মুসলিমরা যখন বঙ্গভঙ্গটা হয় তখনই বঙ্গভঙ্গকে ওয়েলকাম করে নেয়, ঠিক আছে। এবং বঙ্গভঙ্গের পরে মানে পূর্ববঙ্গ ও আসাম এই প্রদেশ নিয়ে যেই একটা প্রদেশ গঠিত হয় বঙ্গবঙ্গ ও আসাম অঞ্চলটা নিয়ে। তো সেটার মাঝে যিনি শাসক হিসেবে আসেন ব্যামফিল্ড ফুলার, তো তারা কি করে মুসলিম পূর্ববঙ্গ এবং আসাম এটার মাঝে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল, এবং মুসলিমরা কি করে তাদেরকে অভ্যর্থনা জানায়, ঠিক আছে, যাতে পূর্ববঙ্গ এবং আসাম এই অঞ্চলটার একটা অভূতপূর্ণ উন্নতি সাধন হয়। তো সেই জন্য মুসলিমরা মুসলিমরা যেটা চিন্তা করেছিল যে আসলে বঙ্গটা যখন একসাথে ছিল তখন সবকিছু উন্নতি, তারপরে হচ্ছে সব ধরনের যত উন্নতি আছে সবকিছু কলকাতা কেন্দ্রিক ছিল, ঠিক আছে। পশ্চিমবঙ্গ এবং ওই পাশের অঞ্চলটার কাছে সবকিছু সীমাবদ্ধ ছিল। এই পূর্ববঙ্গ এই আসাম যে অঞ্চলটা আছে বর্তমান বাংলাদেশ, এই অঞ্চলটা অনেকটাই মনে করো যে আহ উন্নতি থেকে উন্নতির বাইরে ছিল, ঠিক আছে, অনুন্নত একটা পরিবেশ ছিল। এখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ যেহেতু এখানে, এবং তারা চিন্তা করলেন যে যদি এই প্রদেশটা প্রশাসনিকভাবে দুইটা ভাগে ভাগ হয়ে যায় তাহলে আমরা নিজেদের মতো করে নিজেদের যত উন্নতি আছে সবকিছু সাধন করে নিতে সক্ষম হব। সেজন্যই মুসলিমরা বঙ্গভঙ্গকে সাপোর্ট করেছিল। আর হিন্দুরা কি করেছিল, তারা চিন্তা করেছিল যে তারা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মুসলিম যেসব কৃষক আছে তাদেরকে একটা শোষণ করত, শোষণের মাঝে রেখেছিল। তারা বিভিন্ন অঞ্চলে বড় বড় অঞ্চলে জমিদার ছিল এবং সেখানে মুসলিম কৃষকরা তারা সেখানে চাষবাস করে খেত। তারপর হচ্ছে তারা মুসলিমদের উপর একটা অন্যরকম কর্তৃত্ব বজায় রেখেছিল, ঠিক আছে। তারা পশ্চিমবঙ্গের হয়ে পূর্ববঙ্গে এসে অন্যরকম একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। তাদের সেই কর্তৃত্বটা এখানে ন্যাসাত হয়ে যাবে, সেজন্য তারা চায় নাই যে বঙ্গ দুইটা আলাদা হোক। এরপর এখানে আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে তারা বলেছিল যে বঙ্গমাতা, সেই বঙ্গমাতাকে ভাগ করা যাবে না, তার সম্মানটাকে বজায় রাখতে হবে। এরকম করে আরো কিছু কারণ ছিল। এর মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ যেটা ছিল সেটা হচ্ছে তারা বলছিল যে বঙ্গভঙ্গ করার মাধ্যমে ব্রিটিশরা ভাগ করো শাসন করো নীতি করবে, এর মাধ্যমে আমাদের যে জাতীয়তাবাদী চেতনা সেই জাতীয়তাবাদী চেতনাকে ধ্বংস করে ফেলবে। এই কারণে হিন্দুরা চায় নাই যে বঙ্গভঙ্গটা হোক। কিন্তু মুসলিমরা যেটা চিন্তা করেছিল সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গ যদি হয় তাহলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে অঞ্চল সেই অঞ্চলটা যেহেতু অনুন্নত, সেই অনুন্নত অঞ্চলটা উন্নত হয়ে যাবে। সেই জন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ চেয়েছিল যে বঙ্গভঙ্গটা হোক এবং সেই হিসাবে আমাদের উন্নতি সাধন হবে। কিন্তু বঙ্গভঙ্গকে সহজভাবে মেনে নিতে পারেনি কোন সম্প্রদায়, সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে বি, হিন্দু সম্প্রদায়। এরপরে আসো, মহারানী ভিক্টোরিয়া কত খ্রিস্টাব্দে রাজকীয় ঘোষণা প্রদান করেন? তোমরা জানো যে 1857 সালের যেই মহাবিদ্রোহ হয়, সেই মহাবিদ্রোহের ফলে কোম্পানি শাসন আমলের অবসান হয়। এতদিন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা যে শাসন করতো ভারতবর্ষে, সেই কোম্পানি শাসন আমলের অবসান হয় এবং সরাসরি তখন যে ভারতবর্ষের শাসনটা সেই শাসনটা একদম ব্রিটিশ শাসনের সাথে সম্পৃক্ত হয়ে যায়, ঠিক আছে। তাহলে মহারানী ভিক্টোরিয়া কত খ্রিস্টাব্দে রাজকীয় ঘোষণা প্রদান করেন? 1857 সালটা তোমাদের একটু কনফিউশন লাগতে পারে, তবে এটা 1857 হবে না, এটা হবে হচ্ছে 1858। 1857-এর মহাবিদ্রোহের প্রেক্ষিতে 1858 সালে, ঠিক আছে, 1858 সালে ভিক্টোরিয়া রাজকীয় ঘোষণা প্রদান করেন, ঠিক আছে। এরপরে আসো, কে ইলবার্ট বিল প্রণয়ন করেন? আচ্ছা, ইলবার্ট বিলটা কি? ইলবার্ট বিলটা সম্পর্কে একটা ছোট্ট সংক্ষেপে আলোচনা করি। সেটা হচ্ছে যে পূর্বে 1757 সালের পর থেকে এই নিয়মটা ছিল যে ইউরোপীয়রা কোনো যদি অপরাধ করে, হ্যাঁ, ইউরোপীয়রা যদি কোনো অপরাধ করে তাহলে সেই অপরাধের বিচারটা কোনো ভারতীয় নাগরিক করতে পারতো না, ঠিক আছে। ভারতীয়দের মধ্যে থেকে যারা বিচারক হতো, জজ হতো, তারপর হচ্ছে সিনিয়র জজ, সহকারী জজ, যে যে সেক্টরই হতো না কেন, তারা কখনো ইউরোপীয়দের বিচারটা করতে পারতো না। তো ইলবার্ট বিলটা প্রণয়ন করেন হচ্ছে লর্ড রিপন। লর্ড রিপন ইলবার্ট বিল প্রণয়ন করার মাধ্যমে তিনি যেটা করেন সেটা হচ্ছে যে ইউরোপীয়দের বিচার ভারতীয়রাও করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ ইউরোপীয় মানে ভারতীয় জজদের যে সম্মানটা সেই সম্মানটা তিনি অক্ষুণ্ণ রাখেন, ঠিক আছে। তাহলে ইলবার্ট বিল প্রণয়ন করেন কে? লর্ড রিপন। ইলবার্ট বিল কি সংক্রান্ত বিল? সেটা হচ্ছে ভারতীয়রা ইউরোপীয়দের বিচার করতে পারবে এই সংক্রান্ত আইন। আচ্ছা, এরপরে আসো, উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। পৌরসভার নবনির্বাচিত সদস্যবৃন্দ শপথ গ্রহণের অনুষ্ঠানে জানতে পারে যে একটি আইনের দ্বারা ভারতীয় উপমহাদেশে পৌরসভা পরিচালনার দায়িত্ব পাবে।
ভারতীয় উপমহাদেশ। আচ্ছা, এর আগে আমাদের একটা ব্যাপার গিয়েছিল যে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আইন। ঠিক আছে, স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আইনটার ইংরেজি কি ছিল? বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট। এটা কিন্তু এর আগে প্রশ্নগুলোতে গিয়েছিল, এটা মনে রাখবা, বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট, স্থানীয় স্বায়ত্তশাসন। তার মানে স্থানীয় স্বায়ত্তশাসন বা বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট এটা কার আমলে হয়েছিল? লর্ড রিপনের আমলে হয়েছিল। ঠিক আছে, লর্ড রিপনের আমলে হয়েছিল। তাহলে পৌরসভা, হ্যাঁ, পৌরসভাটা যদি আসে এখানে কিন্তু মানে স্পষ্টভাবে তোমার স্থানীয় স্বায়ত্তশাসনটা উল্লেখ করে নাই। ঠিক আছে, তো তাহলে তোমরা কেমনে বুঝবা? তোমরা দেখবা যে পৌরসভা যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে। এটা যদি তোমরা জেনে থাকো, আর যদি নাও জানো তারপরে এই জিনিসটা একটু খেয়াল করলে বুঝবা যে আমাদের স্থানীয় যে শাসন, হ্যাঁ, সেটা কিন্তু পৌরসভার আন্ডারে হয়। তার মানে পৌরসভাটা যখন বলছে তখনই কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসনের একটা ব্যাপার চলে আসছে, এবং সেই স্থানীয় স্বায়ত্তশাসনটা কিসের সাথে সম্পৃক্ত? বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট। ঠিক আছে, এটার ইংরেজি ফর্মটা হচ্ছে বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট। তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে বি, বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট। এরপরে আসো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয়, হ্যাঁ, এটা কিন্তু তোমাদের এখানে অপশনটা যদিও নাই যে লর্ড কার্জ, সরি, তোমার কি বলে ওটাকে, লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। প্রথম ভাইসরয় ছিল হচ্ছে লর্ড ক্যানিং। তোমাদের এই জিনিসটা অনেকটা প্যাচ লাগতে পারে যে লর্ড ডালহৌসি, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড রিপন। হ্যাঁ, লর্ড রিপন কে ছিলেন? তিনি হচ্ছেন উদারনৈতিক একজন শাসক ছিলেন, যিনি অনেক গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেছিলেন। লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ডালহৌসি। মাউন্টব্যাটেন ছিলেন হচ্ছে 1947 সালের, যিনি ভারত ভাগের সময় যিনি ভাইসরয় ছিলেন। ঠিক আছে, লর্ড ডালহৌসি এটা হচ্ছে 1958 সালের আগের, সরি 1858 সালের আগের ছিলেন। তার মানে 1858 সালের পরে যখন সরাসরি ক্ষমতাটা ব্রিটিশদের কাছে চলে যায় তখন প্রথম ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, এরপর আসো, বঙ্গভঙ্গের প্রতিবাদে যে আন্দোলন গড়ে ওঠে তাকে কি বলে? বঙ্গভঙ্গটা যখন হয়েছিল তখন তোমাদেরকে এর আগে বলেছিলাম যে দুইটা প্রতিক্রিয়া দেখা দিয়েছিল, একটা হচ্ছে হিন্দুদের প্রতিক্রিয়া, একটা হচ্ছে মুসলিমদের প্রতিক্রিয়া। তো হিন্দুরা কোনো সময় চায়নি যে বঙ্গভঙ্গটা হোক। তো বঙ্গভঙ্গের ফলে তারা বঙ্গভঙ্গটাকে যাতে রদ করা হয়, ঠিক আছে, পোস্টপোন্ড করা হয়, সেই জন্য তারা যে আন্দোলনটা চালু করেছিল সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন। ঠিক আছে, যাতে করে মানে স্বদেশী আন্দোলনের মূল ভিত্তিটা কি ছিল? যে তারা ভারতীয় যেসব পণ্য সেসব পণ্যের উপর প্রাধান্য দিবে, ব্রিটিশ যেসব পণ্য বা ইউরোপীয় পণ্য সেই ইউরোপীয় পণ্যগুলোকে বয়কট করবে। ঠিক আছে, এর মাধ্যমে তারা স্বদেশী আন্দোলন যেটা সেটা গড়ে তুলেছিল। আচ্ছা, এরপরে আসো, বঙ্গভঙ্গের প্রতিবাদে যে আন্দোলন গড়ে ওঠে তা হচ্ছে স্বদেশী আন্দোলন। অ্যান্সার হবে 1। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অবশেষে কোন পথ অবলম্বন করে? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যেটা ছিল হচ্ছে তোমার একটু আগে যেটা গেল সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন। ঠিক আছে, এই স্বদেশী আন্দোলনটা শেষমেশ যেই রূপ লাভ করে সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। ঠিক আছে, যখন দেখছিল তারা যে বয়কট করার মাধ্যমেও কোনো কাজ হচ্ছে না, তারপরে হচ্ছে স্বদেশী বা ভারতীয় পণ্য যেটা সেটা বেশি বেশি ব্যবহার বাড়ানোর মাধ্যমেও তেমন কোনো উপকার হচ্ছে না, তখন তারা কি করছে? তখন একটা গ্রুপ 1908 সালের দিকে, কত সালের দিকে? 1908 সালের দিকে তখন কয়েকটা গ্রুপ হয় যারা বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করে। তো এটা আরো আগেই মূলত শুরু হয়েছিল, তবে 1908 সালে ব্যাপক রূপ লাভ করে। অনুশীলন সমিতি, তারপর হচ্ছে এরকম করে আরো কয়েকটা সমিতি ছিল, কয়েকটা সংগঠন ছিল, তারা বিভিন্ন বৈপ্লবিক কার্যক্রম শুরু করে। যেমন ধরো তোমার সন্ত্রাসবাদের মাঝে উল্লেখযোগ্য ছিল ব্রিটিশ অফিসিয়ালস যারা ছিল তাদেরকে টার্গেট করে করে বোমা হামলা করে নিঃশেষ করে দেওয়া। এটা অনেকটা ওয়ান কাইন্ড অফ আত্মঘাতী বোমা হামলা ছিল। ঠিক আছে, এরপর হচ্ছে গুপ্ত হত্যা, এগুলো অনেক বেশি বেড়ে গিয়েছিল স্বদেশী আন্দোলনের একটা পর্যায়ে। তার মানে স্বদেশী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন সেটা এক পর্যায়ে সন্ত্রাসবাদের দিকে রূপ লাভ করে। ঠিক আছে, এরপর আসো, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় অ্যালান অক্টাভিয়ান হিউমের প্রতিষ্ঠায়। ঠিক আছে, উনি খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন অ্যালান অক্টাভিয়ান হিউম। লর্ড ডাফরিনের পৃষ্ঠপোষকতায় তিনি ছিলেন তৎকালীন শাসক। তিনিও ভারতীয় জাতীয় কংগ্রেস, যাতে ভারতীয়দের একটা নিজস্ব দল থাকে, ঠিক আছে, যার মাধ্যমে তারা রাজনৈতিক যেসব দাবি দেওয়া সেগুলো উপস্থাপন করতে পারবে। তো সেক্ষেত্রে এলান অক্টাভিয়ান হিউম তিনি এটার মূল প্রতিষ্ঠাতা ছিলেন। লর্ড ডাফরিন তিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন।
পৃষ্ঠপোষকতা করেছিলেন কতিপয় প্রভাবশালী ও শিক্ষিত ভারতীয় নেতৃবৃন্দের প্রচেষ্টায়। ঠিক আছে, এই তিনটাই হচ্ছে হওয়ার মতো অপশন। ঠিক আছে, প্রভাবশালী ও শিক্ষিত ভারতীয় তারাও চেষ্টা করেছেন যাতে এমন একটা সংগঠন গড়ে ওঠে যার মাধ্যমে ভারতীয়রা তাদের রাজনৈতিক যেসব দাবিগুলো আছে সেগুলো উত্থাপন করতে পারবে। তাহলে এখানে তিনটা অ্যান্সারই জুৎসই, তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে ডি বা 1, 2, 3। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আসো, গণতন্ত্রের পথ প্রদর্শক রূপে ভারতীয়দের নিকট স্মরণীয় হয়ে আছেন লর্ড ক্যানিং, লর্ড লরেন্স, কার্জন, রিপন। ঠিক আছে, কে বলতো? এর আগে আমাদের গিয়েছিল লর্ড রিপন, যিনি উদারনৈতিক শাসক ছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করেছিলেন, যেই সংস্কারগুলোর মাধ্যমে আস্তে আস্তে ভারতীয়রা তাদের যে স্বাধীনতা সেই স্বাধীনতার পথ দেখতে শুরু করে, স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করে। ঠিক আছে, তার মানে এখানে কে হবে? লর্ড রিপন। ভার্নাকুয়াল প্রেস অ্যাক্ট রহিত করেন কে? লর্ড রিপনের অন্যতম একটা সংস্কার ছিল হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা প্রদান। ঠিক আছে, ভার্নাকুয়াল প্রেস অ্যাক্ট যেটা ছিল সেটার মাধ্যমে যেটা করা হতো সেটা হচ্ছে সংবাদপত্রের যে স্বাধীনতা সেটাকে খর্ব করা হয়েছিল। ঠিক আছে, তিনি কি করেছিলেন? ভার্নাকুয়াল প্রেস অ্যাক্টটাকে রহিত করে দিয়েছিলেন। ঠিক আছে, কে কে করেছিলেন? লর্ড রিপন। লর্ড রিপন, যিনি উদারনৈতিক শাসন ছিলেন এবং গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করেছিলেন, তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রহিত করার মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন। এরপরে আসো, নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত পরবর্তী প্রশ্নের উত্তর দাও। বর্তমান সরকার শিল্প কারখানা পরিদর্শনের জন্য পিএসসির মাধ্যমে কারখানা পরিদর্শক প্রক্রিয়া শুরু করেছিলেন। শিল্প শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্প স্থাপনগুলো যথাযথ মানের কিনা তা পরিদর্শন করাই কারখানার পরিদর্শনের কাজ। ঠিক আছে, তার মানে এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে, প্রধান যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে শিল্প কারখানা বা ফ্যাক্টরি সংক্রান্ত যে সংস্কার সেটা কে করেছিলেন? ফ্যাক্টরি সংক্রান্ত সংস্কার করেছিলেন হচ্ছে লর্ড রিপন। ঠিক আছে, সরি, লর্ড রিপন। তার সংস্কারগুলোর মাঝে ফ্যাক্টরি সংস্কারও অন্যতম ছিল। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু প্রশ্ন, মানে লর্ড রিপনের সংস্কার অনেকগুলো এসে গিয়েছে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেটা হচ্ছে সংবাদপত্র সংস্কার, তারপরে হচ্ছে ধরো তোমার বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট যে জিনিসটা ছিল হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক। এবার এটা আসলে হচ্ছে ফ্যাক্টরি আইন। এই ফ্যাক্টরি আইনও কে করেছিলেন? লর্ড রিপন করেছিলেন। শ্রমিকদের একটা মর্যাদা রক্ষা করেছিলেন তিনি। আচ্ছা, এরপরে আসো, কত খ্রিস্টাব্দে লর্ড কার্জন ভারতের ভাইসরয় নিযুক্ত হন? লর্ড কার্জন কত খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় নিযুক্ত হন? এর আগে আমরা আলোচনা করেছি বঙ্গভঙ্গের সময় শাসক ছিলেন লর্ড কার্জন এবং তার শাসনামলটা শুরু হয়েছিল 1899 থেকে 1905 পর্যন্ত। ঠিক আছে, তার মানে এখানে অ্যান্সারটা কি হবে? 1899, অ্যান্সার নাম্বার ডি। এরপরে আসো, নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত পরবর্তী প্রশ্ন উত্তর দাও। পৌরসভার নির্বাচিত সদস্যবৃন্দ শপথ গ্রহণ অনুষ্ঠানে জানতে পারে যে একটি আইনের দ্বারা ভারতীয় উপমহাদেশের জনগণ পৌরসভা পরিচালনার দায়িত্ব পাবে। ওই পৌরসভা সংক্রান্ত যে আইনটা, স্থানীয় স্বায়ত্তশাসন। ঠিক আছে, তার মানে স্থানীয় স্বায়ত্তশাসন কিসের সাথে সম্পৃক্ত? অ্যান্সারটা আগে গিয়েছিল বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট। ঠিক আছে, বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট মুখস্থ হয়ে যাবে একদম, পড়তে পড়তে দেখতে থাকো, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে এবং এখান থেকে কমন পেয়ে যাবা। ঠিক আছে, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে যেভাবে আলোচনা করছি সেগুলো একটু খেয়াল করো, তাহলেই হবে। এরপরে আছো, আলিগড় আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? এটাও আগে গিয়েছে, আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করেছিলাম যে মুসলিমদের মাঝে একটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যেই একটা সংস্কার এবং সচেতনতা, সেই সচেতনতা বৃদ্ধির জন্য তিনি আলিগড় আন্দোলনের সূচনা করেন। ঠিক আছে, কে? স্যার সৈয়দ আহমদ। আচ্ছা, এরপরে আসো, মোহামেডান লিটারারি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? মোহামেডান লিটারারি সোসাইটি নামটা আসলেই একদম চলে যাবে কার? নওয়াব আব্দুল লতিফ। ঠিক আছে, সৈয়দ আব্দুল লতিফ। তার মানে মোহামেডান লিটারারি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সৈয়দ আব্দুল লতিফ। তিনিও ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ একজন সংস্কারক। ঠিক আছে, যিনি মুসলিমদের বিভিন্ন সংস্কারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আচ্ছা, এরপরে আসো, আধুনিক ভারতের জনক কে? আধুনিক ভারতের জনক কে? নিচে অপশনগুলোর মাঝে কে বলো তো? তোমাদের যেটা কোশ্চেন আসতে পারে যে সৈয়দ আহমদ খান যেটা আলিগড় আন্দোলন, তিনি হচ্ছেন, তিনি এটা হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও হবেন না, তিনিও অনেক বড় একটা, অনেক গুরুত্বপূর্ণ একজন সংস্কারক ছিলেন, তিনি হচ্ছেন আরো পরে। ঠিক আছে, আর এই দুইটার মাঝে তোমাদের কনফিউশন হতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়।
ঠিক আছে, এটার মাঝে মনে রাখবা রাজা রামমোহন রায়। ঠিক আছে, জনক যিনি, তিনি হচ্ছেন রাজা। হ্যাঁ, রাজা রামমোহন রায়, তিনি হচ্ছেন আধুনিক ভারতের জনক। আধুনিক ভারতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাজা রামমোহন রায়। তারপরে যিনি সংস্কার এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, মূলত সূচনাটা করে দিয়েছিলেন রাজা রামমোহন রায়। ওকে, এরপরে আসো, সৈয়দ আহমদ খান মুসলমানদের জন্য সংস্কারমূলক কাজ করেন, যে কারণে তা হলো মানে এই যে তিনি যে সংস্কারমূলক কাজগুলো করেন সৈয়দ আহমদ খান আলীগড় আন্দোলন প্রতিষ্ঠার মাধ্যমে, ঠিক আছে, সেটার কারণগুলো কি? সেটার কারণগুলো হচ্ছে অজ্ঞতা ও অশিক্ষা থেকে দূরের জন্য। ঠিক আছে, মুসলিমরা আসলে তখন সেই সময় ব্রিটিশ যে শিক্ষাটা আছে, ইংরেজি শিক্ষা আছে, সেই ইংরেজি শিক্ষা থেকে দূরে সরে গিয়েছিল। ঠিক আছে, তারা বলেছিল যে ইংরেজি শিক্ষা করলে ব্রিটিশদের সহযোগিতা হয়ে যায়। কিন্তু স্যার সৈয়দ আহমদ এই ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করেন যে আসলে আমরা যদি ইংরেজি শিক্ষা থেকে দূরে থাকি, তাহলে আমরা এক পর্যায়ে আহ, আমাদের যেই শাসন, ভারতীয়দের হিন্দুদের সাথে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক পিছিয়ে যাব। ঠিক আছে, তারা বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে বসে বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে অনেক এগিয়ে যাচ্ছে। সেজন্য তিনি চেয়েছিলেন যে আসলে মুসলিমদেরকে যাতে ব্রিটিশরা শোষণ না করে। ঠিক আছে, যাতে ব্রিটিশরা মানে হিন্দুদেরকে যেরকম ভাবে প্রায়োরিটি দেয়, মুসলিমদেরকেও সেভাবে মর্যাদা দিতে শুরু করে। সেজন্য তিনি আলিগড় আন্দোলনের মাধ্যমে চেয়েছিলেন যে অজ্ঞতা অশিক্ষা থেকে দূর করা, সামাজিক শোষণ যেটা সেটা থেকে মুসলিমদেরকে রক্ষা করা, অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা করা। ঠিক আছে, এই তিনটাই এখানে জোৎসই। তার মানে অ্যান্সারটা হবে কি? ডি। ঠিক আছে, অ্যান্সারটা হবে ডি। এরপরে আসো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? ভারতীয় জাতীয় কংগ্রেস, হ্যাঁ, এই কংগ্রেসটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেন, তিনি কোনো ভারতীয় নন। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। তোমাদের কাছে মহাত্মা গান্ধী নামটা অনেক বেশি ইয়া হতে পারে যে মহাত্মা গান্ধী ভারতীয় স্বাধীনতা আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেজন্য তোমাদের অ্যান্সারটা করে ফেলতে পারো মহাত্মা গান্ধী, কিন্তু অ্যান্সারটা হবে না। ঠিক আছে, জওহরলাল নেহরু, তিনিও হবেন না। জওহরলাল নেহরু কে ছিলেন? প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে, যখন 1947 সালে স্বাধীনতা লাভ করে ভারত, তখন প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে জওহরলাল নেহরু। এই অপশনটা হবে না, তাহলে অপশনটা কোনটা হবে? অ্যালান অক্টাভিয়ান হিউ। লর্ড ডাফরিনও হবে না, কারণ তিনি ছিলেন হচ্ছে পৃষ্ঠপোষক। ঠিক আছে, তিনি তৎকালীন শাসক ছিলেন এবং তিনি ছিলেন হচ্ছে পৃষ্ঠপোষক। তার মানে ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রতিষ্ঠাতা যদি আমরা বলি ইন, ঠিক আছে, তাহলে অ্যালান অক্টাভিয়ানের নামটাই আসে সবার আগে। এরপরে আসো, ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের উদ্দেশ্য কি ছিল? সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা, ভারতের রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন, ভারতের অন্যান্য সম্প্রদায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন। ঠিক আছে, তিনটাই জোৎসই অ্যান্সার। রাজনীতিবিদদের অন্যান্য সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব স্থাপন, একদম ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের উদ্দেশ্যের সাথে এই তিনটাই সঠিক। তার মানে অ্যান্সারটা হবে ডি, 1, 2, 3। ঠিক আছে, এরপর আসো, মুসলিম লীগ কি ধরনের সংগঠন? হ্যাঁ, এখানে তোমাদের যেটা কনফিউশন হতে পারে সেটা হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে। হ্যাঁ, মুসলিম লীগ যেহেতু মুসলিম নামটা এসেছে, ভারতীয় জাতীয় কংগ্রেস সেক্ষেত্রে কিন্তু কোনো ধর্মের নাম আসেনি, কিন্তু মুসলিম লীগ যখন বললো তখন কিন্তু মুসলিম নামটা এসেছে। সুতরাং এটা ধর্মীয় ক্ষেত্রে একটা অন্যতম কনফিউশন তৈরি হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে মনে রাখবা যে মুসলিম লীগের যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে, তার প্রধান লক্ষ্যই ছিল হচ্ছে মুসলমানদের রাজনৈতিক অধিকারগুলো যাতে যথাযথভাবে আদায় করা যায়। ঠিক আছে, তারা যখন দেখলো যে ভারতীয় জাতীয় কংগ্রেস, তারা বেশিরভাগই হচ্ছে হিন্দু অধ্যুষিত। হ্যাঁ, এবং তারা সবসময় হিন্দুদের যেই অধিকার সেটাকে প্রায়োরিটি দিয়ে থাকে এবং মুসলিমদেরকে আস্তে আস্তে ডোমিনেট করছে। ঠিক আছে, বিশেষ করে বঙ্গভঙ্গটা যখন হয়, তখন ভারতীয় জাতীয় কংগ্রেস বঙ্গভঙ্গের বিরোধিতা করে এবং মুসলমানদের যে স্বার্থ হাসিল হয়েছিল, মুসলমানদের যে একটা উন্নতির একটা পথ তৈরি হয়েছিল বঙ্গভঙ্গের মাধ্যমে, পূর্ববঙ্গ আসাম এই অঞ্চলটা, এই প্রদেশটা আলাদা হওয়ার মাধ্যমে মুসলমানরা চিন্তা করেছিল যে তাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যেসব অধিকার সেগুলো তারা যথাযথভাবে পেতে পারবে। সেই জিনিসটার বিরোধিতা করা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এখন এই জিনিসটা যখন মুসলিমরা অবলোকন করলো, তখন তারা চিন্তা করলো যে আসলে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে মিলে মুসলিমদের যে পারফেক্ট অধিকার, সেই অধিকারগুলো পারফেক্টলি আদায় করা যাবে না। ঠিক আছে, সেজন্য তারা চিন্তা করে যে 1906 সালের দিকে তারা একটা সংগঠন করে, সেটা হচ্ছে মুসলিম লীগ। হ্যাঁ, যেহেতু রাজনৈতিক কেন্দ্রিক এই সংগঠনটা হয়, সুতরাং এটা কি হবে?
রাজনৈতিক সংগঠন হবে। ঠিক আছে, তার মানে মুসলিম লীগটা হচ্ছে রাজনৈতিক সংগঠন। এটা কত সালে হয়? 1906 সালে। আচ্ছা, এরপরে কংগ্রেস ও মুসলিম লীগ উভয় একসঙ্গে কোন চুক্তিতে স্বাক্ষর করে? খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এমন একটা চুক্তি যে চুক্তির মাধ্যমে কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় একসাথে হয়েছিল। ঠিক আছে, তোমরা জানো যে কংগ্রেস তারা হিন্দু অধ্যুষিত ছিল, মুসলিম লীগ পুরোটাই মুসলিম মুসলিম অধ্যুষিত। এখন দুয়ের মাঝে যেই সাম্প্রদায়িক যেই দূরত্ব সেটা তো অবশ্যই ছিল, কিন্তু এই দুইটা দল একসাথে একটা চুক্তির মাঝে সমাবেত হয়েছিল। ঠিক আছে, সম্মত হয়েছিল। সেই চুক্তিটার নামটা কি? সেই চুক্তিটার নামটা হচ্ছে লখনৌ চুক্তি। ঠিক আছে, লখনৌ চুক্তিটা কত সালে হয়েছিল? 1916 সালে হয়েছিল। কত সালে হয়েছিল? 1916 সালে হয়েছিল। কি হয়েছিল? লখনৌ চুক্তি হয়েছিল। ঠিক আছে, এটার মাঝে কি হয়েছিল? কংগ্রেস ও মুসলিম উভয়ই একসাথে কোন চুক্তিতে স্বাক্ষর করে, কোন চুক্তিতে সম্মত হয়। লখনৌ চুক্তির একমাত্র তাৎপর্য কোনটি? এই আগের প্রশ্নটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা একদম সহজেই পেয়ে যাবা। হিন্দু ও মুসলমানদের মাঝে সমঝোতা, খ্রিস্টানও হবে না। তারপর হচ্ছে মুসলমানদের অধিকার আদায়, শুধু একটা না, কারণ দুইটা সম্প্রদায় একসাথে হয়েছিল। ব্রিটিশদের প্রতি আনুগত্য, এটাও হবে না। আচ্ছা, এরপরে আসো, কোন ঘটনার প্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার হয়েছিল? এই ঘটনাটা এর আগেও গিয়েছে, মানে এই এরকম টাইপের একটা কোশ্চেন। সেটা হচ্ছে যে গান্ধীজির যেই মেইন আদর্শ ছিল আন্দোলনের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিশেষ করে অসহযোগ আন্দোলনের ক্ষেত্রে সেটা হচ্ছে অহিংস আন্দোলন। যেহেতু তার মেইন আদর্শ ছিল অহিংস আন্দোলন, সুতরাং যখনই সহিংসতা আসবে তখনই তিনি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করবেন। ঠিক আছে, তার মানে কোনো না কোনো একটা সহিংসতা হয়েছিল, কিন্তু কোন সহিংসতা? এখানে বিভিন্ন ধরনের বিদ্রোহ, তারপরে হচ্ছে হত্যাকাণ্ড আছে। হ্যাঁ, এখন দেখো, তোমরা যদি বিদ্রোহ দেখো, এই বিদ্রোহটা হওয়ার যোগ্য না, সুতরাং বিদ্রোহ সবার আগেই বাদ। ঠিক আছে, এই জালিয়ানওয়ালাবাগ এবং চৌরিচৌরা থানা, চৌরিচৌরা থানা, জালিয়ানওয়ালাবাগ এবং চৌরিচৌরা থানা, এই দুইটা হত্যাকাণ্ড, এই দুইটা হত্যাকাণ্ডের মধ্যে কোনটা হওয়ার যোগ্য? দেখো, এই হত্যাকাণ্ডটা কিন্তু 1919 সালে ব্রিটিশরা সংগঠিত করেছিল। ঠিক আছে, ব্রিটিশরা একটা হত্যাকাণ্ড সংগঠিত করেছিল, সেজন্য গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নিবে, এমনটা তো হতে পারে না, তাই না? কারণ তিনি চেয়েছিলেন সহিংসতা পরিহার করে অহিংসতার পথে আহ পা বাড়ানো। ঠিক আছে, তার মানে এখানে যেটা জুৎসই সেটা হচ্ছে চৌরিচৌরা থানা হত্যাকাণ্ড। ঠিক আছে, চৌরিচৌরা থানা হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটা যারা করেছিল তারা হচ্ছে গান্ধীজির যেই অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলনের বিভিন্ন কর্মীরা ছিল। তারা কি করেছিল যে আসলে যখন দেখলো যে তারা অনর এবং কিছুই ঠিক মতো মানছে না ব্রিটিশরা, তারপর হচ্ছে শোষণ করছে, এই জন্য তারা কি করলো যে ব্রিটিশ অফিসিয়ালস যারা ছিল তাদের উপর হামলা করে বসলো। এই চৌরিচৌরা থানা যেটা, সেই থানার মাঝে অনেক পুলিশকে হত্যা করে ফেলে। ঠিক আছে, একদিনের মাঝে। সেই ঘটনার প্রেক্ষিতে গান্ধীজি যেহেতু তার মূল আদর্শই ছিল হচ্ছে অহিংস, এবং সেটা যেহেতু সহিংসতার দিকে চলে গিয়েছে, সেজন্য তিনি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। তাহলে কি জন্য? চৌরিচৌরা থানায় হত্যাকাণ্ডের জন্য। ঠিক আছে, এরপরে অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন? নেতা ছিলেন মহাত্মা গান্ধী। একদম ইজি, তাই না? মহাত্মা গান্ধী নেতা ছিলেন অসহযোগ আন্দোলনের। এরপরে আসো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় কত সালে? একটু আগে আলোচনা করেছি এটা, সেটা হচ্ছে কত সালে হয়? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় হচ্ছে 1919 সালে। কে করে? ব্রিটিশ শাসকরা করে। আচ্ছা, গান্ধীজির সরকার বিরোধী অহিংস আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? হিংসাত্মক পথ বর্জন করা, সত্যাগ্রহকে গ্রহণ করা, ইংরেজদের পতন ঘটানো। দেখো, ইংরেজদের পতন ঘটানো এটা মূলত তার প্রাথমিক উদ্দেশ্য ছিল না। ঠিক আছে, সত্যাগ্রহকে গ্রহণ করা, হিংসাত্মক পথ বর্জন করা, এই দুইটাই হচ্ছে জুৎসই। ইংরেজদের পতন ঘটানো এটা ঠিক আছে, যে ইংরেজ হটাও, এই আন্দোলনটা শুরু হয়েছিল, কিন্তু এই আন্দোলনটার মূলত যখন শুরু হয়েছিল সেটা হচ্ছে 1940-এর পরে। ঠিক আছে, 1940-এর পরে মূলত একদম জোরালো ভাবে ব্রিটিশ হটাও এই কনসেপ্টটা তৈরি হয়। কিন্তু 1940-এর আগেও ব্রিটিশ হটাও এই কনসেপ্টটা আসে নাই। এর আগেও ব্রিটিশদের অধীনে কিভাবে অধিকারগুলো আদায় করে নেওয়া যায় সেটার উপর জোর দিচ্ছিল। ঠিক আছে, তার মানে এখানে কি হবে? গান্ধীজি সরকার বিরোধী অহিংস আন্দোলন যেটা ছিল, অহিংস আন্দোলন, সেই অহিংস আন্দোলনের মূল লক্ষ্য ছিল হচ্ছে 1 ও 2 জুৎসই, তার মানে হচ্ছে এ নাম্বার অ্যান্সার হবে 1 ও 2। ঠিক আছে, এরপর আসো, সাইমন কমিশনকে সাদা কমিশন কেন বলা হয়? সাইমন কমিশনটা কি আসলে? সাইমন কমিশনটা হচ্ছে
একটা কমিশন ব্রিটিশ যে শাসক, ব্রিটিশ সম্রাট, তিনি করেছিলেন। সেটা হচ্ছে যে যাতে করে ভারতীয়দের যেসব দাবি দেওয়া, হ্যাঁ, তাদের দাবি দেওয়া কি, সেগুলোকে কিভাবে আদায় করে দেয়া যায়, সুষ্ঠু পরিবেশটা কি হতে পারে, সেজন্য একটা কমিশন গঠন করা হয়। স্থানীয় স্বায়ত্তশাসন যে দিবে, স্থানীয় স্বায়ত্তশাসনের প্রক্রিয়াটা কি হতে পারে, এজন্য ব্রিটিশ সরকার একটা কমিশন পাঠায়। সেই কমিশনের মাধ্যমে, সেই কমিশনের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক যে ব্যাপারটা ছিল, যে ভারতের শাসন নিয়ে তারা কথা বলবে, ভারতের শাসন নিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ রোডম্যাপ করবে। এইটার মাঝে ভারতীয় কোনো নেতৃবৃন্দ ছিল না, ঠিক আছে, সব ছিল হচ্ছে ব্রিটিশদের। এখানে যেই সাতজন ছিল, সাতজন মেইন ছিল, সাতজন মেইন ছিল, সাতজনের সবাই ছিল হচ্ছে ব্রিটিশ, বুঝছো? এই জন্য এটাকে বলা হয় হচ্ছে সাদা কমিশন। এজন্য ভারতীয়রা এটার নামটা দিয়ে দেয়া হচ্ছে সাদা কমিশন। আচ্ছা, এরপরে আসো। ও আচ্ছা, তাহলে এর অ্যান্সারটা কি হচ্ছে? কমিশনে কোনো সদস্য না থাকে, এটা তো হবে না। কোনো মানবাধিকার কর্মী না থাকে, এটা হবে না। ইংরেজ সদস্য বেশি থাকায়, ঠিক আছে, এই বেশি শব্দটা না, মানে ইংরেজ সদস্য, সবাই ইংরেজ সদস্য ছিল। এরপরে আসো, জিন্নাহর 14 দফায় ফুটে উঠেছে মুসলমানদের একঘেয়েমি। এটা তো হওয়ার যোগ্য না। জিন্নাহর 14 দফাটা কি, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে মোহাম্মদ আলী জিন্নাহ যখন দেখলো যে আসলে যদি ভারতীয় জাতীয় কংগ্রেসের আন্ডারে, কিংবা হচ্ছে পুরো ভারতটা যদি এক হয়, এক মানে একসাথে স্বাধীন হয়, এবং ভারতটা যদি জোটবদ্ধ থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে কি, তাহলে তিনি চিন্তা করলেন যে মুসলমানরা ডমিনেটেড হবে। হ্যাঁ, এখন মুসলমানদের রাজনৈতিক যেসব অধিকার, সেগুলোকে নিশ্চিত করার জন্য জিন্নাহ 14 দফা দাবি উপস্থাপন করে, ঠিক আছে। তাহলে জিন্নাহর 14 দফায় যে জিনিসটা ফুটে উঠেছে, সেটা হচ্ছে মুসলমানদের একঘেয়েমি। এটা তো কখনোই হবে না। মুসলমানদের শ্রেষ্ঠত্ব, এটাও না, শ্রেষ্ঠত্বের উপর তিনি জোর দেননি, ঠিক আছে। মুসলমানদের দুর্বলতা, এটাও হওয়ার যোগ্য না। তার মানে এখানে হচ্ছে মুসলমানদের স্বাতন্ত্র্য, বা মুসলমানদের পার্সোনালিটি, বা তারাও যে একটা গুরুত্বপূর্ণ সম্প্রদায়, সেই সম্প্রদায়টাকে যে ডোমিনেট করা যাবে না, এই ব্যাপারেই তিনি হচ্ছে 14 দফা দাবিটা উপস্থাপন করেন, ঠিক আছে। তার মানে 14 দফা দাবিতে যে বিষয়টা ফুটে উঠেছে, সেটা হচ্ছে মুসলমানদের স্বাতন্ত্র্য। এরপরে আসো, কত সালে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন? কত সালে বলতো, কত সালে দ্বিজাতি তত্ত্ব কত সালে ঘোষণা করেন? হিন্দু এবং মুসলিম দুইটা জাতি, এবং তারা একে অপরের থেকে আলাদা। তাদের কর্মকাণ্ড, কালচারাল অ্যাক্টিভিটিস, তারপরে হচ্ছে ইকোনমিক, সোশ্যাল অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তারা একে অপরের থেকে ভিন্ন। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্ট মোহাম্মদ আলী জিন্নাহ 1939 সালে দাঁড় করান, ঠিক আছে, 1939 সালে দাঁড় করান। সেটা একদম পুরা 1940 সালের যে লাহোর প্রস্তাব, সেই লাহোর প্রস্তাবে একদম পুরা ডিক্লারেশন পায়, ঠিক আছে। এরপর আসো, ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় কোথায়? এটা তো একদম ইজি জিনিস, যে ভারতীয় যে স্বাধীনতা আইন, সেটা কোন জায়গায় পাশ হতে পারে? আমেরিকা তো কখনোই হবে না। তারপর হচ্ছে ভারতীয় পার্লামেন্ট, তখন ভারতীয় পার্লামেন্টই ছিল না। এটা কত সালে হয় বলতো, এটা কত সালে হয়? 47, একদম ইজি, ঠিক আছে। তার মানে এই অ্যান্সারটা হচ্ছে না, এই অ্যান্সারটা হচ্ছে না। বাংলাদেশ পার্লামেন্ট, তখন তো বাংলাদেশ ছিলই না, বাংলাদেশ আরো 23 বছর পরে আসে। এটা হচ্ছে কি, ব্রিটিশ পার্লামেন্ট, ঠিক আছে, ব্রিটিশ পার্লামেন্টে এই শাসক, এই আইনটা পাশ হয়। এবার আসো, নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত ও পরবর্তী প্রশ্নের উত্তর দাও। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের ধারায় বলা হয়, ভারতের উত্তর, পশ্চিম ও পূর্ব ভূভাগের মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে রাষ্ট্রসমূহ গঠন করতে হবে, ঠিক আছে। এই প্রস্তাবটা কি প্রস্তাব? এই প্রস্তাবটাকে বলা হয় হচ্ছে লাহোর প্রস্তাব। ওই যে জিন্নাহ 1939 সালে যে দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করে, সেই দ্বিজাতি তত্ত্বে ভিত্তিতে লাহোর প্রস্তাবের একটা গুরুত্বপূর্ণ ধারা ছিল হচ্ছে, 1940 সালে যে লাহোর প্রস্তাব হয়েছিল, সেই লাহোর প্রস্তাবের একটা ধারা ছিল হচ্ছে যে মুসলমানদের জন্য আলাদা একটা অঞ্চল, ঠিক আছে, যে অঞ্চলের মাঝে মুসলিম সংখ্যাগরিষ্ঠরা তারা তাদের রাজনৈতিক অধিকার ভোগ করবে, ঠিক আছে। তাহলে লাহোর প্রস্তাব। এখন আসো, এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে লাহোর প্রস্তাবকে, লাহোর প্রস্তাবের আরেকটা নাম, সেটা হচ্ছে পাকিস্তান প্রস্তাব, ঠিক আছে। লাহোর প্রস্তাবের আরেকটা নাম কি? পাকিস্তান প্রস্তাব। আচ্ছা, যাই হোক, এটা প্রস্তাব, পাকিস্তান প্রস্তাব, ঠিক আছে। লাহোর প্রস্তাবকে পাকিস্তান প্রস্তাব বলা হয়। যদি কোশ্চেনটা আসে, তাহলে অ্যান্সারটা করবা, ভুলবা না। এরপর আসো, অখণ্ড বাংলা প্রস্তাবের প্রথম বিরোধিতা করে কোন দল? অখণ্ড বাংলা সম্পর্কে একটু আলোচনা করি। অখণ্ড বাংলা, বাংলা যে অঞ্চলটা, সে অঞ্চলটার মাঝে
বাঙালি জনগণের মাঝে একটা অন্যরকম সামাজিক, রাজনৈতিক, তারপরে হচ্ছে সাংস্কৃতিক একটা মেলাবন্ধন ছিল। ঠিক আছে, এই বাংলা অঞ্চলটা মানে কিছু নেতা চেয়েছিলেন যে বাংলা অঞ্চলটা যে এই সাংস্কৃতিক মানে বন্ধন, সেই বন্ধনটা যাতে অটুট থাকে এবং বাংলা অঞ্চলটা যাতে আলাদা না হয়। 1947 সালে যখন ব্রিটিশরা সবকিছু ভাগ করে দিচ্ছে, হ্যাঁ, যে ভারত পাকিস্তান, তো সেই সময় তারা দাবি তুলেছিলেন যে বাংলা অঞ্চলটা যাতে এক থাকে, আমরা একসাথে আমাদের ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সবকিছু অধিকার ভোগ করব। বাঙালি জাতি একটা অন্যরকম বাঙালি জাতীয়তাবাদের আহ এখানে চর্চা হবে। ঠিক আছে, তার মানে তারা অখণ্ড বাংলার প্রস্তাব করেছিলেন যে অখণ্ড বাংলা, শুধু বাংলা যে অঞ্চলটা, সেই অঞ্চলটা আলাদাভাবে স্বাধীন রাষ্ট্র হবে। এই অঞ্চলটা করেছিলেন কে? মানে এই অঞ্চলটা যে করেছিলেন সেটা মানে এই প্রস্তাবটা যে প্রস্তাবটা করেছিলেন হচ্ছে বসু সোহরাওয়ার্দী। ঠিক আছে, বসু সোহরাওয়ার্দী। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, হয়তো সামনে আসবে, যে এই অখণ্ড বাংলা প্রস্তাব কি প্রস্তাব নামে পরিচিত? ঠিক আছে, সেটা বসু সোহরাওয়ার্দী প্রস্তাব নামে পরিচিত। এই প্রস্তাবটা দেওয়ার পরে সর্বপ্রথম তোমরাই বলো যে কোন দল এটার তোমার বিরোধিতা করতে পারে? তোমরা জানো যে কংগ্রেস কখনোই চায়নি ভারতে ভাগ হোক, কারণ তারা জানে যে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতাই বেশি ভারতীয় উপমহাদেশের মাঝে, এবং ভারতটা যদি একসাথ হয় তাহলে কংগ্রেসই ক্ষমতায় যাবে এবং কংগ্রেসই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো, রোলগুলো প্লে করবে। ঠিক আছে, তার মানে এই অখণ্ড বাংলা, বাংলা অঞ্চলটা আলাদাভাবে স্বাধীন হোক, এটা কে চায় নাই? সবার আগে বিরোধিতা করছে হচ্ছে কংগ্রেস, তারপরে অন্যান্যরা বিরোধিতা করছে, তবে সবার আগে এই জিনিসটা বিরোধিতা করছে হচ্ছে কংগ্রেস। এরপরে আসুন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী। কে ছিলেন? অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী। ঠিক আছে, এরপরে আসুন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহরু, পাকিস্তান নামের উদ্ভাবক। আচ্ছা, যাই হোক, এখানে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, এর আগে একটা কোশ্চেনের মাঝে আমরা এই পয়েন্টটা আলোচনা করেছিলাম যে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। ঠিক আছে, পণ্ডিত জওহরলাল নেহরু কে ছিলেন? প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। এরপর আসো, 1947 সালে সোহরাওয়ার্দী অখণ্ড বাংলার প্রতিষ্ঠার প্রস্তাব কি নামে পরিচিত? ঠিক আছে, সোহরাওয়ার্দী যেই প্রস্তাবটা দিয়েছিল সেটা হচ্ছে বসু সোহরাওয়ার্দী প্রস্তাব নামে পরিচিত। একটু আগে এই একটা প্রশ্ন আগে আমরা এই জিনিসটা আলোচনা করেছিলাম যে অখণ্ড বাংলার প্রস্তাবটা সোহরাওয়ার্দী দিয়েছিলেন এবং সেটা বসু সোহরাওয়ার্দী প্রস্তাব নামে পরিচিত। আসুন, লিয়াকত আলী খান কে ছিলেন? লিয়াকত আলী খান ছিলেন হচ্ছে পাকিস্তানের, ঠিক আছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তার মানে লিয়াকত আলী খান কে ছিলেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। এরপরে আসো, পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কবে? জন্ম হয় হচ্ছে, পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় হচ্ছে 14ই আগস্ট। ঠিক আছে, 14ই আগস্ট। 15ই আগস্ট হচ্ছে তোমার খুব গুরুত্বপূর্ণ কেন? শেখ মুজিবের জন্মদিন 1921 সালের 15ই আগস্ট। যাই হোক, সালটাল ওটা ব্যাপার না, বিষয়টা হচ্ছে 15ই আগস্টটা হচ্ছে মানে 14ই আগস্ট হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের জন্ম। ঠিক আছে, এরপরে আসো, মন্ত্রী মিশন পরিকল্পনায় কতজন ব্রিটিশ প্রতিনিধি ছিলেন? মন্ত্রী মিশন পরিকল্পনায়, মন্ত্রী মিশনটা কবে হয়? মন্ত্রী মিশন পরিকল্পনা হয় হচ্ছে 1946 সালে। মন্ত্রী মিশন পরিকল্পনা সম্পর্কে একটু আলোচনা করি। 1946 সালে ব্রিটিশ সরকার তিনজন মানে গুরুত্বপূর্ণ মন্ত্রী, সেই গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ভারতের যে মানে শাসন, ভারতের স্থানীয় স্বায়ত্ত শাসন যেটা, সেটার রূপটা কি হতে পারে, ঠিক আছে, এই প্রক্রিয়াগুলো নিয়ে একটু ভাবার এবং ডিসকাস করার জন্য পাঠিয়েছিলেন। ঠিক আছে, একটা রোডম্যাপ তৈরি করার জন্য। তো তারা এসে অনেক কিছুই করেছিলেন, অনেক বৈঠক হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা বিফলে যায় মন্ত্রী মিশন পরিকল্পনাটা। তবে সেখানে গুরুত্বপূর্ণ হচ্ছে মন্ত্রী মিশন পরিকল্পনায় মোট তিনজন মন্ত্রী ছিলেন, তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। তার মাঝে ব্রিটিশ নৌমন্ত্রীও ছিলেন, তারপর হচ্ছে আরো গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রী ছিলেন। এরপর আসো, বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট কি? ওই আগের একটা প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আইন। একদম মুখস্থ করে ফেলবো, এই যে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আইন, বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট, এই দুইটা একটা একটা পরিপূরক। ঠিক আছে, সমার্থক। যাই হোক, এরপর আসো, বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তির নেতা কে ছিলেন? চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষ, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, ডক্টর যুগপাল মুখোপাধ্যায়। বেঙ্গল প্যাক্ট চুক্তির নেতা কে ছিলেন? বেঙ্গল প্যাক্টটা কত সালে হয়েছিল বলতো? 1923 সালে হয়েছিল। এই চুক্তির প্রধান বিষয়টা কি ছিল? প্রধান বিষয়টা ছিল হচ্ছে আহ
বাংলা অঞ্চলের মাঝে হিন্দু মুসলিম যাতে ঐক্যবদ্ধভাবে বসবাস করে, ঠিক আছে, বাংলা অঞ্চলের মাঝে। তো বেঙ্গল প্যাক্টের যিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন যাতে হিন্দু মুসলিম যে একটা ঐক্য সেই ঐক্যটা বজায় থাকে, তিনি হচ্ছেন চিত্তরঞ্জন দাস, ঠিক আছে, চিত্তরঞ্জন দাস, CR দাস বলা হয়। তাহলে চিত্তরঞ্জন দাস ছিলেন হচ্ছে বেঙ্গল চুক্তির নেতা। স্বদেশী আন্দোলনের মূল লক্ষ্য ছিল হচ্ছে ইংল্যান্ডের সতী বস্ত্র বর্জন করা। স্বদেশী আন্দোলন সম্পর্কে আগে আলোচনা করেছি যে বঙ্গভঙ্গের ফলে স্বদেশী আন্দোলনটা গড়ে ওঠে। বঙ্গভঙ্গটা যাতে ব্রিটিশ সরকার রদ করে নেয় এই জন্য কি হয়েছিল যে স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনটার মানে কি যে আমরা স্বদেশী জিনিস গ্রহণ করব, ভারতীয় জিনিস পণ্য গ্রহণ করব, বিদেশি যেসব ইউরোপিয়ান সেই পণ্যগুলোকে বর্জন করব। তার মানে এখানে কি কি হতে পারে অ্যান্সার? ইংল্যান্ডের সুতি বস্ত্র বর্জন করা হতে পারে, ভারতের বস্ত্র শিল্পকে সজীব করা এটাও অবশ্যই হবে, ভারতের দেশি পণ্যের পুনরুজ্জীবিত করা এটাও হবে। তার মানে তিনটা অ্যান্সারই জুৎসই, ঠিক আছে। তার মানে অ্যান্সারটা হচ্ছে আমাদের 1 2 3 তিনটাই ডি, ঠিক আছে, ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আসো, মুসলিম লীগের প্রধান উদ্দেশ্য কি ছিল? মুসলিম লীগ সম্পর্কে এর আগে আলোচনা করেছি, যেটা 1906 সালে গঠিত হয়। কত সালে? 1906 সালে। এই যে একটার পর একটা বারবার করে আমরা এই জিনিসগুলো মনে রাখছি, এতে করে আমাদের মনে করো যে একদম টোটস্থ হয়ে যায় ব্যাপারগুলো, বুঝছো? বারবার কিন্তু ঘুরে ফিরে এই একই কমন জিনিসগুলো আসছে, এবং পরীক্ষার খাতায়ও দেখবা যে এরকম সহজ সহজ জিনিস আসছে, ঠিক আছে। একদম ইজিলি এই জিনিসটাকে চিন্তা করবা, ইনশাল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। একই একই জিনিস একটু হয়তো চেঞ্জ করে দিতে পারে, সৃজনশীল আকারে একটু ঘুরে পেঁচায় দিতে পারে, কিন্তু মানে মেইন থিমটা কিন্তু একই। তাহলে মুসলিম লীগের প্রধান উদ্দেশ্য কি ছিল? প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করা, এটা হবে না। পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো, এটা হবে না। ব্রিটিশদের প্রতি আনুগত্য সৃষ্টি করা, এটা হবে, ঠিক আছে। হিন্দু মুসলিম জাতিকে পৃথক করা, এটাও না। আনুগত্য সৃষ্টি করা তার মানে হচ্ছে 1905 সালে যে বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গটার পরেই তো 1906 সালে হয়। তো এটার মাধ্যমে তারা চেয়েছিল যে ব্রিটিশদের প্রতি একটা আনুগত্য ভাব যেটা, সেই আনুগত্য ভাবটা যাতে আসে, এবং ব্রিটিশরা যাতে মুসলমানদেরকে সমর্থন করে, মুসলমানরা যে বঙ্গভঙ্গকে সমর্থন করেছে সেটা যাতে গুরুত্ব আরোপ করে, সেজন্য হচ্ছে মুসলিম লীগের তাহলে মুসলিম লীগের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে ব্রিটিশদের প্রতি আনুগত্য সৃষ্টি করা। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কত সালে হয়েছিল? প্রথম স্বাধীনতা সংগ্রাম হয়েছিল 1857 সালে, ঠিক আছে। এখানে 1858 বলে ভুল করা যাবে না। আন্দোলনটা কিন্তু হয়েছিল 1857 সালে, মঙ্গল পাণ্ডে যে শুরু করেছিল, ঠিক আছে। যাই হোক, প্রথম আন্দোলনটা হয়েছিল হচ্ছে 1857 সালে। সেই সূচনা, সেই থেকেই ভারতীয়রা বুঝতে শুরু করে যে 100 বছর তো আমরা শোষণের মাঝে ছিলাম, আস্তে আস্তে আমাদের যে রাজনৈতিক অধিকার সেগুলো আদায় করে নিতে হবে। তারপরে হচ্ছে মানে মূলত ভারতের স্বাধীনতার যে মূল ভিত, সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ডেন্ট হচ্ছে এই 1857 উপরে, ঠিক আছে। এরপরে আসো, বঙ্গভঙ্গের ফলে কয়টি রাজ্য হয়? বঙ্গটা বাংলা যে ভাগ করা হয়, বঙ্গভঙ্গ কয়টা ভাগে ভাগ করা হয়? দুইটা ভাগে, ঠিক আছে। একটা হচ্ছে পূর্ববঙ্গ আসাম নিয়ে, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের অংশটা। তার মানে এখানে দুইটা ভাগে ভাগ করা হয়। এখন আসো, মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ 1906 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। মুসলিম লীগ ঢাকায় প্রতিষ্ঠিত হয়, লাহোর হবে না, বুঝছো? লাহোরটা কিন্তু প্যাচ লাগতে পারে, করাচিও হবে না, তার মানে ঢাকায় হয়, এই বাংলাদেশ অঞ্চলটাতে মাঝে। এখন আসো, ভারতের শাসনতান্ত্রিক সমস্যা সমাধানে কতটি গোল টেবিল বৈঠক আহ মনে করো যে অনুষ্ঠিত হয়? কতটি বলতো? 3টি, ঠিক আছে। শাসনতান্ত্রিক সমস্যা সমাধানে 3টি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এটা কত সালের দিকে? এটা হচ্ছে ধরো তোমার যখন সাইমন কমিশনটা ব্যর্থ হয়, তারপরে হচ্ছে 1930 থেকে নিয়ে 1933 34 এই সালটার মাঝে 3টা গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও এই গোল টেবিল বৈঠক তিনোটাই একেবারে ধরো তোমার মাঠে মারা গেছিল বলতে তিনোটারই একদম পুরো কোনোটাই কার্যকর হয়নি, ঠিক আছে। যেসব আলোচনা হয়েছিল কেউই একমত হতে পারছে না, কিছু চুক্তি ছিল, কিছু চুক্তি, তবে সেটা কোনো মানে একটা পার্টি গেলে আরেকটা পার্টি যাচ্ছে না, এরকম টাইপের একটা অবস্থা ছিল গোল টেবিল বৈঠকটা, ঠিক আছে। তার মানে গোল টেবিল বৈঠকটা কিন্তু ব্যর্থ হয়েছিল, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। মন্ত্রী মিশন কত সালে হয়? মন্ত্রী মিশন সম্পর্কে আলোচনার সময় গিয়েছে, মন্ত্রী মিশন হয়েছিল হচ্ছে 1946 সালে। মন্ত্রী মিশন কত সালে হয়েছিল? 1946 সালে। এখন আসো, দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক কে?
দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক হচ্ছে সৈয়দ আমির আলী। বুঝছো? সৈয়দ আমির আলী। আচ্ছা, এখানে দ্য স্পিরিট অফ ইসলাম বইটা যেহেতু এসেছে, আরেকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করি, দ্য স্পিরিট অফ ল। দ্য স্পিরিট অফ ল গ্রন্থের রচয়িতা কে বলতো? তোমরা যদি ফরাসি বিপ্লবটা পড়ে থাকো তাহলে জানবে যে ফরাসি বিপ্লবের মাঝে কিছু গুরুত্বপূর্ণ দার্শনিক ভূমিকা রেখেছিলেন। তার মাঝে একজন হচ্ছে মন্টেস্কু। মন্টেস্কুর বইটা ছিল হচ্ছে দ্য স্পিরিট অফ ল। বুঝছো? দ্য স্পিরিট অফ ইসলাম না, দ্য স্পিরিট অফ ল ছিল হচ্ছে মন্টেস্কুর বই। সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের জন্য, ফরাসি বিপ্লবের ক্ষেত্রে অনুপ্রাণিত করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, দ্য স্পিরিট অফ ল বইটা। বুঝছো? আর দ্য স্পিরিট অফ ইসলাম বইটা, যেটা হচ্ছে মুসলমানদের সংস্কার কেন্দ্রিক একটা গুরুত্বপূর্ণ বই, সেটা হচ্ছে যিনি রচনা করেছিলেন তিনি হচ্ছেন সৈয়দ আমির আলী। ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সব সময় লাগবে, সব সময় খুব প্রয়োজন। যেমন ভার্সিটি অ্যাডমিশন, তারপর হচ্ছে সরকারি চাকরি পরীক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের খুবই কাজে লাগবে। খুব ভালো করে এই জিনিসগুলো মনে রাখবা। উদ্দীপকটি পড়ে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। নিকিশ পাল এক্স দেশের জাতির জনক, কিন্তু তিনি কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি। তিনি কে হতে পারেন? জাতির জনক অর্থাৎ একটা জাতির স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, কিন্তু রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি। তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। ঠিক আছে? মহাত্মা গান্ধী খুবই গুরুত্বপূর্ণ ভারতের স্বাধীনতা আমলে। স্বাধীনতার জন্য তিনি মানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই না? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা বলা যায় মহাত্মা গান্ধী পালন করেছিলেন, কিন্তু তিনি কখনো রাষ্ট্রীয় আসনে অধিষ্ঠিত হননি। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যাই বলো না কেন, তিনি কখনো এসব পদে অধিষ্ঠিত হননি। ভারত স্বাধীন হয়ে গিয়েছে, তিনিও ব্যাস। বুঝতে পেরেছেন? তার মানে মহাত্মা গান্ধী তিনি জাতির জনক হয়েও কি করেননি? কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি। আচ্ছা, এরপরে আসো, উদ্দীপকটি পড়ে নিম্ন প্রশ্নের উত্তর দাও। নিকিশ পাল এক্স জাতীয় জনক, কিন্তু তিনি কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি। উক্ত নেতা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন। এখন আইন অমান্য আন্দোলন, এটাও তোমাদের মনে করো যে কনফিউশন লাগতে পারে। স্বদেশী আন্দোলন কনফিউশন লাগতে পারে। ঠিক আছে? অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন এটা তো কনফিউশন লাগার কথা না। কারণ হচ্ছে অসহযোগ আন্দোলনটা এটার জন্যই গান্ধীজি সবচেয়ে বেশি বিখ্যাত হয়ে ওঠে, অসহযোগ আন্দোলনের জন্য। তার প্রথম একদম পুরো উল্লেখযোগ্য যেই রোল প্লে করেছিলেন সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। যাই হোক, এখন তোমরা এই আন্দোলনগুলো যেগুলোই হবে সেগুলোর ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে গান্ধীজি ভারতবর্ষে আগমন করে হচ্ছে 1915 সালে। কত সালে? 1915 সালে। এর আগে সে কি করেছিল? সাউথ আফ্রিকায় ল প্র্যাকটিস করেছিল। ঠিক আছে? এই 1915 সালে তিনি ভারতবর্ষে আগমন করার পরে, এরপর থেকেই তিনি গুরুত্বপূর্ণ ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন সেই ক্ষেত্রে তিনি রোল প্লে করে থাকেন। এরপর থেকেই যত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসবে সেই ক্ষেত্রে গান্ধীজির কথা মনে রাখবে। কিন্তু এর আগে যেগুলো ছিল, ধরো তোমার স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন বলো, বঙ্গভঙ্গ বলো, তারপরে হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা বলো, এর কোনোটার সাথেই গান্ধীজি মানে মহাত্মা গান্ধী তিনি কিন্তু সম্পৃক্ত ছিলেন না। ঠিক আছে? তার মানে 1915 সালের আগে যেগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে মহাত্মা গান্ধীর নামটা আসবে না, কারণ তিনি ভারতবর্ষে ছিলেনই না। 1915 সালের পরে যেসব গুরুত্বপূর্ণ আন্দোলন আসবে সেগুলোর ক্ষেত্রে মহাত্মা গান্ধীর নামটাই সবার আগে চলে আসবে। তার মানে এখানে কি হবে বলতো? স্বদেশী আন্দোলন এটা হবে না, কারণ হচ্ছে এটা 1915 সালের আগে হয়েছে। 1905 সালের বঙ্গভঙ্গের কেন্দ্রিক এই আন্দোলনটা গড়ে উঠেছিল। অসহযোগ আন্দোলন এটা অবশ্যই, আইন অমান্য আন্দোলন এটাও তিনি করেছিলেন। ঠিক আছে? এই দুইটার ক্ষেত্রে তিনি প্রাসঙ্গিক, কিন্তু এটা হবে না। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে এক ও দুই, সরি এক ও দুই না, অ্যান্সারটা হবে 2 ও 3। বুঝতে পেরেছো? 1 নম্বরটা হবে না, স্বদেশী আন্দোলনটা হবে না। এখন আসো, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? আলোচনা কয়েকবারই গিয়েছে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1905 সালে। সরি 1905 সালে তো বঙ্গভঙ্গ হয়। মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় হচ্ছে 1906 সালে। 1906 সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? ঢাকায়। 1906 সালে মুসলিম লীগ ঢাকায় প্রতিষ্ঠা লাভ করে। ঠিক আছে? এরপরে আসো, মুসলিম লীগের উদ্দেশ্য হলো ব্রিটিশদের বিরোধিতা করা, ব্রিটিশদের প্রতি আনুগত্য মনোভাব রক্ষা করা, মুসলমানদের স্বার্থ সংরক্ষণ। মুসলিম লীগ সম্পর্কে কয়েকবারই আলোচনা হয়েছে, আলোচনাগুলো একটু যদি খেয়াল করো, সেটা হচ্ছে মূলত মুসলিম লীগের উদ্দেশ্য ছিল হচ্ছে ব্রিটিশদের বিরোধিতা করা নয়। ঠিক আছে? ব্রিটিশ মানে 1906 সালের দিকে তখনও ব্রিটিশ বিরোধী যেসব মনোভাব, সেই মানে কার্যক্রম কর্মকাণ্ড সেগুলো সাধারণত
মানে বড় বড় রাজনৈতিক দল যেগুলো আছে, মুসলিম লীগ, কংগ্রেস, তারা শুরু করেনি। তাদের মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে তখনও ব্রিটিশদের প্রতি আনুগত্য রক্ষা করে যত বেশি অধিকার আদায় করে নেওয়া যায়। ঠিক আছে, তার মানে এটা হবে না, ব্রিটিশদের প্রতি আনুগত্যের মনোভাব পোষণ করা, মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করা, এই দুইটা হবে। তার মানে এখানে অ্যান্সারটা হচ্ছে 2 ও 3, সি। কত সালে বঙ্গভঙ্গ রদ হয়? বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গটা হয় কত সালে? 1905-এ। 1906 সালে কি হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1916 সালে কি হয়? লখনৌ চুক্তি হয়। 1911 সালে হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয়। ঠিক আছে, 1911। তার মানে এই প্রত্যেকটা সালে কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কি জন্য গুরুত্বপূর্ণ? সরি, বঙ্গ ভঙ্গ, এটার জন্য 1905টা গুরুত্বপূর্ণ। 1906টা হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা। ঠিক আছে, 1916টা হচ্ছে লখনৌ চুক্তি। লখনৌ চুক্তি। 1911 হচ্ছে বঙ্গভঙ্গ রদ। বুঝতে পেরেছ? তার মানে 4টা সালে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাল, মনে রাখার মতো সাল, কারণ 4টাই কিন্তু তোমাদের সিলেবাসে আছে। তার মানে এখানে অ্যান্সারটা কি হবে? 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। আচ্ছা, আজকে এতটুকুই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের যেই সিলেক্টেড কিছু টপিক, সিলেক্টেড কিছু এমসিকিউ। ইনশাল্লাহ আশা করি তোমরা এগুলো যদি খুব ভালো করে খেয়াল করো, ভালো করে মনে রাখতে পারো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট হয়ে যাবে এই অধ্যায়টা। ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা অন্য অন্য অধ্যায়ের যেসব ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিবা খুব ভালো করে খেয়াল করে। এইচএসসি তে A+ এর যেই শুভকামনা সেটা তোমাদের সবার জন্য রইল। আল্লাহ হাফিজ।